হ্যালো ভিউয়ার্স, অনেকেই মনে করে গ্রিনল্যান্ড একটি খালি পড়ে থাকা এলাকা আর যেটার উপর দখল জমানো খুবই সহজ। কিন্তু সত্যই গ্রিনল্যান্ডে প্রায় 56,000 মানুষের বসবাস, যার মধ্যে বেশিরভাগ ইনুইট আদিবাসী, যাদের কাছে নিজস্ব প্রশাসন আছে, যারা অনেক বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে থাকে। শুধুমাত্র ফরেন অ্যাফেয়ার্স আর ডিফেন্সের জন্য এরা ডেনমার্কের ওপর নির্ভরশীল। আর একটা কথা, গ্রিনল্যান্ড কোনো বেকার পড়ে থাকা আইল্যান্ড নয়। যদি কোনো বিদেশি শক্তি গ্রিনল্যান্ডকে দখল করতে চায়, তাহলে তাকে ন্যাটোর সম্মুখীন হতে হবে, তাতে সে দেশ আমেরিকাই হোক না কেন। আর তার সম্ভাবনাও অনেকটাই তৈরি হয়ে গেছে। সম্প্রতি আমরা এও দেখতে পাচ্ছি আমেরিকা আর ইউরোপের মাঝে গ্রিনল্যান্ডকে নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যে রাশিয়া ও চায়নাও এন্ট্রি নিয়ে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প খোলাখুলিভাবে বলছে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির জন্য গ্রিনল্যান্ডকে দরকার, কিন্তু গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণকারী ডেনমার্ক ট্রাম্পের এই দাবিকে অযৌক্তিক বলে খারিজ করে দিয়ে গ্রিনল্যান্ড বিকৃত নয় বলেও জানিয়েছে। ইউরোপের বাকি নেতারাও গ্রিনল্যান্ড আর ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে আর খোলাখুলিভাবে বলছে এইভাবে জমি দখলের চেষ্টা ইউরোপ এবং আমেরিকার বন্ধুত্ব আর আইনের জন্য ক্ষতিকর। এর আগে 2019 সালে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার কথা বলেছিল, তখনও ডেনমার্ক সরাসরি মানা করে দিয়েছিল। ট্রাম্প তখন রেগে গিয়ে ডেনমার্কে তার অফিসিয়াল জার্নি বাতিল করে দিয়েছিল। তখন বেশিরভাগ মানুষ ভেবেছিল এই জল্পনার হয়তো অবসান ঘটল, কিন্তু সম্প্রতি ট্রাম্প আবার সেই জল্পনা শুধু উস্কেই দেয়নি, বরং আরো প্রখরভাবে তার দাবি তুলে ধরেছে। ট্রাম্প খোলাখুলি হুমকি দিয়েছে, কারো পছন্দ হোক বা না হোক, আমেরিকা গ্রিনল্যান্ডের ওপর কবজা করার পরিকল্পনা করছে। এই হুমকিতে পুরো ইউরোপ আর ন্যাটোর বাকি সদস্য দেশগুলো হতবাক হয়ে গেছে, কারণ গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ আর ডেনমার্ক ন্যাটোর কোর মেম্বার। আর ন্যাটোর নীতি অনুযায়ী যদি একটি ন্যাটো সদস্য দেশের ওপর হামলা হয়, তাহলে সবাই মিলে তার জবাব দেবে। আর যদি আমেরিকা জোরপূর্বক গ্রিনল্যান্ড নেওয়ার চেষ্টা করে, তাহলে এমনটা হবে যেন ন্যাটোর এক সদস্য দেশ অন্য সদস্য দেশের ওপর যুদ্ধ ঘোষণা করছে। ডেনমার্কের পিএম বলেছেন, যদি এমনটা হয় তাহলে ন্যাটোর নীতি সারা জীবনের মতো শেষ হয়ে যাবে, মানে ন্যাটো অ্যালায়েন্স ভেঙে যাবে। ন্যাটো স্পষ্টভাবে আমেরিকাকে জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ডের ওপর কোনো জবরদখল মানা যাবে না। আর ডেনমার্কও নিজের মিলিটারি অ্যাক্টিভিটি গ্রিনল্যান্ডে বাড়িয়ে দিয়েছে। কিন্তু ডেনমার্ক আর ইউএস এর মধ্যে 1951 সালে একটি ডিফেন্স ডিল স্বাক্ষরিত হয়, যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে আমেরিকান মিলিটারি গ্রিনল্যান্ডে তাদের ইচ্ছে মতো বেস বানাতে পারবে এবং সেনা মজুত করতে পারবে। কিন্তু মনে হয় ট্রাম্প শুধু বেস বানানো বা অ্যাক্সেস নিয়ে সন্তুষ্ট নয়, বরং গোটা দেশটাকেই আমেরিকার পতাকার তলায় আনতে চায়। কিন্তু কেন? কি এমন আছে গ্রিনল্যান্ডে? আসুন জেনে নেওয়া যাক। শুধুমাত্র আমেরিকা নয়, রাশিয়া এবং চীনের মতো বড় খেলোয়াড় দেশও এই আইল্যান্ডের ওপর নিজেদের নজর টিকিয়ে রেখেছে। এর সোজাসুজি কারণ এই আইল্যান্ডের লোকেশন এবং এর সাথে লেগে থাকা আর্কটিক ওশেন। এতদিন আর্কটিক ওশেন মোটা বরফের চাদরে ঢেকেছিল, কিন্তু আমরা মানুষেরা এত পরিমাণ কার্বন এমিশন করেছি যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পুরো বিশ্ব তো গরম হচ্ছেই, তার সাথে আর্কটিকও 4 গুণ গতিতে গরম হচ্ছে, যার কারণে প্রতি বছর গরমে আর্কটিকের বরফ 4 গুণ বেশি গলছে। যার কারণে এমন এমন সামুদ্রিক রাস্তা তৈরি হচ্ছে যেখানে আগে কোনো জাহাজ যেতে পারতো না। আর সায়েন্টিস্টদের মতে আগামী দিনে গরমে নর্থ পোলের আশেপাশে সমুদ্র সম্পূর্ণরূপে গলে যাবে, মানে এক নতুন সামুদ্রিক রাস্তা তৈরি হবে। আর আমরা জানি সমুদ্রের ওপর যার কন্ট্রোল থাকবে, ক্ষমতা তার হাতেই থাকবে। আর এটি ইতিহাস বারবার দেখিয়েছে। আর আর্কটিকে যেমন যেমন বরফ গলছে, তেমনি 3টি বড় লালসতা মাথাচাড়া দিচ্ছে। 1. শর্টকাট শিপিং ওয়ে। 2. গ্যাস, অয়েল, মাছ আর বাকি সব রেয়ার আর্থ এলিমেন্ট। আর 3 নম্বর এক সলিড মিলিটারি ফ্রন্ট। আর এই 3 ধারার মাঝে গ্রিনল্যান্ড এক গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করছে। প্রথমে কথা বলি শর্টকাট শিপিং ওয়ে নিয়ে। যদি নর্থ পোলের ওপর দিয়ে এশিয়া, ইউরোপ এবং আমেরিকাকে যুক্ত করার মতো রাস্তা খুলে যায়, তাহলে জাহাজগুলিকে সুয়েজ খাল ও ইন্ডিয়ান ওশিয়ানের চক্কর কাটতে হবে না। আর এটি ট্রেডের জন্য গেম চেঞ্জ হয়ে উঠতে পারে, কেননা এটাতে 1000 কিলোমিটারের দূরত্ব কমবে, সময়ও বাঁচবে, সাথে সাথে খরচাও।
আর কিছু রাস্তা তো আর্কটিকের কিনারা দিয়ে এখন থেকেই ব্যবহার হতে লেগেছে। যেমন রাশিয়া নিজেদের নর্দার্ন সি রুটকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে, আর কানাডা বলছে নর্থ ওয়েস্ট পাসওয়ে, যেটি কানাডার আইল্যান্ডের কিনারা দিয়ে গিয়ে আটলান্টিককে প্যাসিফিকের সাথে যুক্ত করেছে, ওটি কানাডা। কিন্তু আমেরিকা এই দাবিগুলোকে মান্যতা দিচ্ছে না এবং এটিকে ইন্টারন্যাশনাল শিপিং এর রাস্তা বলেও উল্লেখ করেছে, মানে আর্কটিকে শিপিং ধীরে ধীরে বাড়তে লেগেছে। এই সময় গ্রিনল্যান্ডের অবস্থান এটিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে, কেননা এটি নর্দার্ন আটলান্টিক থেকে আর্কটিক যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা। অর্থাৎ যে গ্রিনল্যান্ডকে কন্ট্রোল করবে সে আর্কটিক যাওয়া আসার জাহাজগুলির ওপর নজরও রাখতে পারবে এবং দরকার অনুযায়ী সেগুলোকে আটকাতে পারবে আর নেভি দ্বারা অ্যাকশনও নিতে পারবে। সিকিউরিটি আর মিলিটারির দিক থেকে এটি গুরুত্বপূর্ণ। কোল্ড ওয়ারের সময়ও এই এলাকা গুরুত্বপূর্ণ ছিল। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে নর্থ পোলের ওপর এই এলাকায় সবচেয়ে কম দূরত্বের, অর্থাৎ মিসাইল বা ফাইটার জেট যদি ইউএসএ অ্যাটাক করত তাহলে সেটি আর্কটিকের ওপর দিয়ে যেত। আর তাই আমেরিকা গ্রিনল্যান্ডের সাথে সাথে পুরো আর্কটিকে আর্লি ওয়ার্নিং রেডারের চেইন তৈরি করেছিল। আর আজ আবার আর্কটিকে মিলিটারি মজুদ বাড়ছে। রাশিয়া নিজের আর্কটিক কোস্টের পুরনো মিলিটারি বেস আবার অ্যাক্টিভ করেছে, নতুন আইস ব্রেকার জাহাজও বানিয়েছে এবং 2017 সালে জলের নিচে নিজেদের পতাকাও গেঁথে দিয়েছিল, এটা দেখানোর জন্য যে ওই এলাকা তাদের। এমতো অবস্থায় আমেরিকা বুঝতে পারে যে তারা অনেকটাই পিছিয়ে আছে, কারণ আমেরিকার কাছে ভারী আইস ব্রেকার জাহাজের সংখ্যা খুবই কম। তাই তারা $1 বিলিয়ন খরচ করে নতুন আইস ব্রেকার জাহাজ তৈরি করেছে। আমেরিকান আর্মি এবং নেভি নিজেদের জওয়ানদের বরফপূর্ণ এলাকায় ট্রেনিং দিচ্ছে, যাতে দরকার পড়লে তারা আর্কটিকে অপারেশন চালাতে পারে। একটি নতুন আর্কটিক স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, যেখানে আমেরিকা স্পষ্ট বলছে এই এলাকায় তারা নিজেদের ক্ষমতা বজায় রাখবে। এই আর্কটিক পার্শ্ববর্তী দেশগুলি ছাড়াও দূরের একটি দেশও এই আর্কটিকে ইন্টারেস্ট দেখাচ্ছে, যেটি হলো চায়না। চায়নার অবস্থান আর্কটিকের পাশে নয়, কিন্তু সে নিজেকে নিয়ার আর্কটিক স্টেট বলে ঘোষণা করেছে। চীন ভবিষ্যতে আর্কটিকে বড় শিপিং ফায়দা দেখতে পাচ্ছে এবং চীন রাশিয়ার সঙ্গে মিলে পোলার সিল্ক রোড অথবা আইস সিল্ক রোড প্রজেক্টে কাজ করছে এবং রাশিয়া ও কিছু নর্ডিক দেশেও আনুমানিক $10 বিলিয়ন লগ্নি করেছে। অর্থাৎ আর্কটিক এখন গ্লোবাল পাওয়ার কম্পিটিশনের এক নতুন ক্ষেত্র হচ্ছে। আর এই জিওপলিটিক্সের খেলায় গ্রিনল্যান্ড মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। ইকোনমিক এবং ন্যাচারাল রিসোর্সের দিক থেকেও গ্রিনল্যান্ড গুরুত্বপূর্ণ। এই আইসল্যান্ডের আশেপাশের সমুদ্রের নিচে ন্যাচারাল মিনারেলস ও হাইড্রোকার্বন পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও গ্রিনল্যান্ডে রেয়ার আর্থ এলিমেন্টের এক বড় অংশ রিজার্ভ আছে, যার ব্যবহার ইলেকট্রনিক্স, ব্যাটারি, ডিফেন্সের সরঞ্জামের খুবই প্রয়োজনীয়। আজ বিশ্বে সবচেয়ে বেশি রেয়ার আর্থ এলিমেন্ট চায়নার কাছে আছে, তাই আমেরিকা আর ওয়েস্টার্ন দেশগুলো গ্রিনল্যান্ডের রেয়ার আর্থ এলিমেন্টের খুবই বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, যাতে সাপ্লাইয়ের জন্য ওদের চীনের সামনে হাত না ফেলাতে হয়। এই সব কারণের জন্যই গ্রিনল্যান্ডের ওপর আমেরিকা, রাশিয়া ও চীনের নজর, যা নিয়ে ইউরোপ ও ডেনমার্কের কপালে চিন্তার হাত। কিন্তু প্রশ্ন হলো, এই অংশ ডেনমার্কের কবলে এলো কি করে? আসুন জেনে নিই গ্রিনল্যান্ডের ইতিহাস। গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় আইল্যান্ড, কিন্তু এর জনসংখ্যা মাত্র 56,000-এর আশেপাশে। এর আয়তন এত বড় যে ম্যাপে এটি দেখতে অনেকটাই আফ্রিকার মতো আয়তনের মনে হয়, কিন্তু আফ্রিকার থেকে 5 গুণ ছোট। গ্রিনল্যান্ডের 40% এরিয়া পুরো বছর বরফের মোটা চাদরে ঢেকে থাকে। মানুষ এখানে সমুদ্রের তীরেই বসবাস করে। এখানে ছোট বড় 17টি শহর আছে, কিন্তু কোনোটি সড়কপথ দিয়ে যুক্ত নয়, কেননা এর বেশিরভাগ অংশই মোটা বরফের লেয়ারে ঢাকা। এর জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় এরোপ্লেন কিংবা বোটের মাধ্যমে যাতায়াত করে। এত কম জনসংখ্যা আর ভয়ঙ্কর বরফের জন্য বহির্বিশ্ব গ্রিনল্যান্ডে বেশি ইন্টারেস্ট আগে কখনো দেখায়নি। প্রায় 1000 বছর আগে এখানে ইনুইট আদিবাসীরা এসেছিল, যারা আজকের দিনেও গ্রিনল্যান্ডের মেজরিটি জনজাতি। কিছু বছর পরে এখানে ভাইকিংসরা আসে এবং নিজেদের বসতি গড়ে তুলতে থাকে। কিছু সময় পরে তারাও নিশ্চিহ্ন হয়ে যায়। মডার্ন হিস্ট্রি দেখলে বোঝা যায় গ্রিনল্যান্ডে ইউরোপীয়রা 18 সেঞ্চুরিতে দখল জমায়, যখন ডেনমার্কের মিশনারি হার্টস এগেরে
1721-এ ওখানে যায়। বেশ কিছু সময় পর অফিসিয়ালি গ্রিনল্যান্ড ডেনমার্কের দখল পায়। তারপর সাল 1916-এ আমেরিকা ডেনমার্কের থেকে ইউএস ভার্জিন আইল্যান্ড কিনে নেয় এবং তার সাথে সাথে একটি বিল স্বাক্ষরিত করে, যেখানে আমেরিকা মেনে নেয় গ্রিনল্যান্ড ডেনমার্কের দখলে থাকবে আর আমেরিকা গ্রিনল্যান্ডের ওপর কখনোই কোনো রকম দাবি করবে না। অর্থাৎ 100 বছর আগেই আমেরিকা মেনে নিয়েছিল গ্রিনল্যান্ড ডেনমার্কেরই অংশ। 1946 সালে আমেরিকা ডেনমার্ককে অফার দেয় গ্রিনল্যান্ড তাদের কাছে বেচে দেওয়ার জন্য। এই সময় প্রায় $100 মিলিয়ন গোল্ডের অফার তারা ডেনমার্কে দিয়েছিল, কিন্তু ডেনমার্ক স্পষ্ট মানা করে দিয়ে গ্রিনল্যান্ড বিকৃত নয় বলে জানায়। কিন্তু আমেরিকা হার মানেনি। তারা 1991-এ ডেনমার্কের সাথে আরেকটি ডিফেন্স ডিল সাইন করে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় আমেরিকা গ্রিনল্যান্ডের যেখানে ইচ্ছে তাদের মিলিটারি বেস তৈরি করতে পারবে এবং সাথে সাথে যত ইচ্ছে সৈন্য মজুত করতে পারবে। এরপর আমেরিকা গ্রিনল্যান্ডের অনেক ছোট বড় মিলিটারি বেস ও রেডিও স্টেশন তৈরি করে। তারপর গ্রিনল্যান্ডের নর্থ ওয়েস্টে থুলে এয়ারবেস তৈরি হয়, যেটা আজ পর্যন্ত আমেরিকার মিলিটারির মেইন বেস। কোল্ড ওয়ারের সময় গ্রিনল্যান্ড আমেরিকা মিলিটারির অনেক কাজে আসে। আর্কটিকের উপর দিয়ে সোভিয়েত রুশ পৌঁছানোর জন্য এটি একটি সুবিধাজনক জায়গা ছিল। আমেরিকা গ্রিনল্যান্ডে অনেক রেডার স্টেশন আর মিলিটারি বেস বানিয়েছিল, যেটা আর্কটিকে আর্লি ওয়ার্নিংয়ের জন্য তৈরি করা হয়েছিল, যেটা আমরা প্রথমেই জেনেছি। এর উদ্দেশ্য একটাই ছিল, রাশিয়া ইউএসএতে মিসাইল অ্যাটাক করলে আমেরিকা যাতে প্রথমেই জানতে পারে। ওই সময় আমেরিকা গ্রিনল্যান্ডে এত ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল যে পুরো শহরটি আমেরিকান ফোর্সের হয়ে গিয়েছিল। আজও গ্রিনল্যান্ডের দূর প্রান্তরের বরফে আমেরিকার পুরনো বেসে ছড়ানো ছিটানো চিহ্ন পাওয়া যায়। 1991-এ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, কোল্ড ওয়ারের সমাপ্তি ঘটল। তারপর আমেরিকা আস্তে আস্তে আর্কটিক থেকে নিজেদের ধ্যান সরালো। গ্রিনল্যান্ডেও অনেক আমেরিকান বেস বন্ধ হয়ে গেল, সৈন্য সংখ্যাও কমিয়ে দেওয়া হলো। জানা যায় আমেরিকান গভর্নমেন্ট একটা পুরো আমেরিকান টাউন ওখানকার লোকাল গভর্নমেন্টকে $1 বিনিময়ে বেচে দেয়। কেননা কোল্ড ওয়ারের পর বিশ্ব ভাবতে শুরু করেছিল আর্কটিকে যুদ্ধ আর হবে না। আমেরিকা কোল্ড ওয়ারের পর থুলে এয়ারবেস বাদে বাকি সমস্ত বেস বন্ধ করে দেয়। গ্রিনল্যান্ড যদি চায় তাহলে আজকেই স্বাধীন হতে পারে, কিন্তু ডেনমার্ক প্রতি বছর একটি বড় সংখ্যক ইকোনমিক সাপোর্ট প্রদান করে, যেটি আনুমানিক ভারতীয় মুদ্রায় 5,647 কোটি টাকা, যেটা ওখানকার ইকোনমির অর্ধেকের কাছাকাছি, যেটা দিয়ে ওইখানকার সরকার পরিচালিত হয়। তাই গ্রিনল্যান্ডের মানুষ পুরো স্বাধীনতা চাইছে না, কারণ হঠাৎই ডেনমার্কের সঙ্গ ছাড়াতে তারা ইকোনমিক সংকটের মুখোমুখি হতে পারে, আর তার সাথে সাথে আমেরিকা ও আরও শক্তিশালী দেশের কবজায় আসতে পারে। গ্রিনল্যান্ডের ইকোনমির বেশিরভাগই সি ফুড, মাছ এক্সপোর্ট আর ডেনমার্কের সাহায্যে পরিচালিত হয়। কিন্তু গ্রিনল্যান্ডের মাটির তলায় গুপ্তধন লুকিয়ে আছে, অয়েল, গ্যাস আর রেয়ার আর্থ এলিমেন্টের ভরপুর সম্ভার। তাই অনেক দেশেরই লালসতায় ভরা দৃষ্টি এখন গ্রিনল্যান্ডের ওপর। 1860 থেকে 1940 আর এখন ট্রাম্পের জমানায় অনেকবার আমেরিকা গ্রিনল্যান্ডকে দখল করার চেষ্টা করেছে। এতদিন যেই গ্রিনল্যান্ড দূর প্রান্তরের একটি বরফে ঢাকা বেকার ভূখণ্ড হিসাবে বিবেচিত হতো, সেটা আজকের দশকে জিওপলিটিক্সের হটস্পটে পরিণত হচ্ছে। শুধুমাত্র আমেরিকা নয়, রাশিয়া, চায়না সবার নজর এখন এর ওপর। আমেরিকার যখন এই অংশ ব্যবহার করার অধিকার আছে, তখন ট্রাম্প কেন এটা কেনার কথা বলছে? আসলে এটা কেনার পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে ওনারশিপ নেওয়া, যাতে আমেরিকা এখানে নিজেদের ইচ্ছে মতো বেস নির্মাণ করতে পারে, মাইনিং করতে পারে, ডেনমার্ক কিংবা ওখানকার লোকাল গভর্নমেন্টের পরোয়া না করে। ট্রাম্পের আসল মনোবাঞ্ছা শুধুমাত্র জমি দখল নয়, এর সাথে একটি জোরদার মেসেজও দেওয়া যে আমেরিকা যদি গ্রিনল্যান্ডে না যায় তাহলে শত্রু দেশ গ্রিনল্যান্ডে চলে আসবে, আর এটিকে রাশিয়া এবং চায়নাকে আটকানোর জরুরি পদক্ষেপ হিসাবেও দেখাতে চাইছে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, আমরা যদি না যাই তাহলে রাশিয়া, চায়না আসবে, আর তখন ডেনমার্ক কিছু করতে পারবে না, কিন্তু আমরা করতে পারবো। রাশিয়া এবং চায়না দেখুক আর্কটিকেও আমেরিকার দাদাগিরি আছে, আর সে নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারে। এটাকে ট্রাম্প আমেরিকার ফার্স্ট ইমেজের সাথেও যুক্ত করেছে, যে আমেরিকা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, তাতে বন্ধু দেশ যতই আপত্তি জানাক। ট্রাম্প কোথাও না কোথাও শোম্যানশিপের পেছনেও ছুটছে।
ট্রাম্প নিজেকে সেই সব আমেরিকান নেতাদের নামের সাথে যুক্ত করতে চাইছে যারা অতীতে আমেরিকার স্বার্থে অনেক বড় বড় ডিল স্বাক্ষরিত করেছিল। যেমন 1867-তে আলাস্কা কেনাকে প্রথমে অনেকেই ভুল সিদ্ধান্ত বলতো, কিন্তু পরে সেটি আমেরিকার জন্য অনেক লাভজনক হয়ে ওঠে। ট্রাম্প ভাবছে যে গ্রিনল্যান্ড কবজা করতে পারলে সে ইতিহাসে অমর হয়ে যাবে, কিন্তু গ্রিনল্যান্ডকে কি আমেরিকা সত্যিই দখল করতে পারবে? আর যদি এমনটা হয় তাহলে ইউরোপ আর আমেরিকার বন্ধুত্বের কি হবে? নেটো অ্যালায়েন্স কি ভেঙে যাবে? আসুন আমরা এটিকে বোঝার চেষ্টা করি। যে কোনো এলাকাকে তিনটি উপায়ে দখল করা যায়: এক, দুই পক্ষের সম্মতিতে কেনা, অথবা আইনতভাবে শান্তিপূর্ণ হস্তান্তর করে। যেমন আমেরিকা ফ্রান্সের থেকে লুসিয়ানা কিংবা রাশিয়া থেকে অ্যালাস্কা কিনেছিল। গ্রিনল্যান্ডের বিষয়েও ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার কথা বলেছিল, কিন্তু এর জন্য ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের লোকাল গভর্নমেন্টের সম্মতি থাকা দরকার। কিন্তু বাস্তবতা হলো তারা কেউই এটা মানতে রাজি নয়, অর্থাৎ অর্থের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনা সম্ভব নয়। আমেরিকা যদি ফোর্স পাঠিয়ে গ্রিনল্যান্ড দখল করতে চায় তাহলে কি হবে? মানে নিজেদেরই ন্যাটো দেশের ওপর হামলা। আর যে ইউরোপ এতদিন আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছিল তারাও দ্বিধার মধ্যে পড়ে যাবে, নিজের সবচেয়ে বড় সাথীর বিপরীতে দাঁড়াতে হবে। এর ফলাফল এটাই হবে, ন্যাটো অ্যালায়েন্স ভেঙে যাবে, আর এর সম্ভাবনা খুবই কম, কারণ ট্রাম্প এই ঝুঁকি কখনোই নেবে না। সম্প্রতি ফ্রান্স এবং জার্মানির মতো দেশেরা নিজেদের সৈন্যের একটা ছোট অংশ গ্রিনল্যান্ডে পাঠিয়েছে এবং গ্রিনল্যান্ডের উপর ইউর পতাকা উঠছে, হয়তো এটাই দেখানোর জন্য যে আমরাও উপস্থিত আছি আর গ্রিনল্যান্ড একা নেই। যদি আমেরিকা এই ভুল করে তাহলে আন্তর্জাতিকভাবে সে পুরোপুরি একা হয়ে যেতে পারে এবং ইউরোপের সাথে রাশিয়া ও চীনের দূরত্ব কমতে পারে, যেটা আমেরিকা কখনোই চাইবে না। কিন্তু চাইব, গ্রিনল্যান্ডের পর্ব ইউরোপকে নাড়া দিয়েছে। এই মুহূর্তে ইউরোপ আমেরিকার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে নাও পারে। হয়তো ইউরোপ নিজের সৈন্য শক্তিও বাড়াতে পারে যাতে ভবিষ্যতে তাদের আমেরিকার ওপর নির্ভরশীল না হতে হয়। কিন্তু আসলে ভবিষ্যতে কি হবে সেটা আগামী সময় বলবে। ধন্যবাদ ভিউয়ার্স, নিজেদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে।